পড়ব ভারতের পরিবহন। পরিবহন বলতে কি বোঝায় প্রথম আমরা পড়ব। পরিবহন বলতে বোঝায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে পণ্যদ্রব্য ও মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে পৌঁছে দেওয়াইকে বলছে পরিবহন। তাহলে পরিবহনের কি বলেছে যে যানবাহনের মাধ্যমে পণ্যদ্রব্য ও মানুষকে এক স্থান থেকে যখন অন্য স্থানে আমরা আর কি পৌঁছে দিচ্ছি সেই ব্যবস্থাকেই আমরা বলছি পরিবহন। এবার হচ্ছে পরিবহনের গুরুত্ব কী, ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব। ভারত হচ্ছে এক বিশাল দেশ। এই দেশে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির উন্নতিতে পরিবহনের গুরুত্ব অপরিসীম। প্রথমত পয়েন্ট হচ্ছে কৃষি। কৃষির ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, ভারতের মতো কৃষি প্রধান দেশে পরিবহনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে কৃষির উপকরণ পাঠানো, উৎপন্ন কৃষিজ ফসল বাজারে প্রেরণ করা সম্ভব হয়। এই কারণেই ভারতের কৃষির উন্নতি ঘটেছে। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ। বনজ, কৃষিজ, বাণিজ্য, খনিজ যে কোনো প্রাকৃতিক সম্পদই উৎপাদন এবং তার সুস্পষ্ট ব্যবহারের জন্য উন্নত পরিবহনের প্রয়োজন হয়। 3 নম্বরে বলছে শিল্পায়ন। শিল্পের ক্ষেত্রে কি না, শিল্পের ক্ষেত্রে কি হচ্ছে, শিল্পের কাঁচামাল সংগ্রহ বা তারপরে শিল্পজাত দ্রব্যকে বাজারে নিয়ে যাওয়া, শ্রমিকদের নিয়ে আসা, খনিজ দ্রব্যকে নিয়ে আসা প্রভৃতির জন্য কি হচ্ছে এই পরিবহনের প্রয়োজন হচ্ছে। অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের মূলেও আছে কি এই পরিবহন। অভ্যন্তরীণ বাণিজ্য কি, আমাদের দেশের মধ্যে যে বাণিজ্যটা চলে তাকেই বলছে অভ্যন্তরীণ বাণিজ্য। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেরকম হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে পরিবহন ব্যবস্থার অনুন্নতির কারণে এই অঞ্চলটা খুবই অনগ্রসর। আর পরিবহন ব্যবস্থা উন্নতি হলে পরেই আমরা সেখানে শিল্প স্থাপন করতে পারবো, কারণ শিল্পর কাঁচামালগুলো আমরা দ্রুত আনয়ন করতে পারবো। তাই হচ্ছে যে যেই অঞ্চল পরিবহন উন্নত সেই অঞ্চলও অন্যান্য অর্থনৈতিক দিক থেকেও উন্নতি লাভ করে। এরপরে চলে আসবো আমরা পরিবহনের মাধ্যম। মাধ্যমকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করি। কী কী না, হচ্ছে সড়কপথ, দ্বিতীয় হচ্ছে জলপথ, 3 নম্বর হচ্ছে আকাশপথ, 4 নম্বর পাইপলাইন, আর 5 নম্বর হচ্ছে রজ্জুপথ। এবার হচ্ছে সড়কপথ। সড়কপথটা কি না, তোমরা জানো যে আমরা কি স্থলভাগের ওপর দিয়ে যেই পথ নির্মাণ হচ্ছে, যেরকম কি তাকেই বলছে কি সড়ক, ওই স্থলপথ, সড়কপথ বলছি, এটা হবে স্থলপথ। ঠিক আছে।
এবার স্থলপথ হচ্ছে স্থলভাগের ওপর দিয়ে যে পথটা নির্মাণ হচ্ছে তাকে বলছে স্থলপথ। স্থলপথকেও আবার কতগুলো ভাগে ভাগ করছে, দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সড়কপথ আর হচ্ছে রেলপথ। সড়কপথকে স্থলভাগের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে যে পথ নির্মাণ করা হচ্ছে তাকে বলছে কি সড়কপথ। এবার ভারতের সড়কপথকে সাধারণত 8টা ভাগে ভাগ করা যায়। 8 প্রকার সড়কপথ আমরা দেখতে পাই। সেই 8 প্রকার সড়কপথ কী কী হচ্ছে বলছে যে জাতীয় সড়কপথ, রাজ্য সড়কপথ, জেলা সড়কপথ, গ্রাম্য সড়কপথ আর সোনালী চতুর্ভুজ। আর রেলপথও 3 প্রকার, কী কী? ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। এবার বলছে যে আমাদের ভারতে মোট সড়কপথের দৈর্ঘ্যের বিচারে ভারত হচ্ছে পৃথিবীতে দ্বিতীয়। আর জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য বলেছে 76,818 কিমি। এবার আমরা পড়ব রেলপথ সম্পর্কে। এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে যে শিল্পের উপর সড়কপথের ভূমিকা কী? না, বলছে যে স্বল্প দূরত্বের মধ্যে অল্প পরিমাণ পণ্য জন্য সড়ক পরিবহন সর্বাধিক লাভজনক। যে সকল শিল্পে কাঁচামাল বা উৎপাদিত দ্রব্য খুব বেশি দূরে আমদানি রপ্তানি করতে হয় না, সেই জাতীয় শিল্পে সড়ক পরিবহন ব্যবস্থার ওপর বিশেষভাবে নির্ভরশীল। এইখানে এরপরে আমরা চলে আসব রেলপথ। প্রথমে চলে আসবো রেলপথের ভূমিকা। কোনো অঞ্চলে রেলপথের ভূমিকা কী? না, কৃষির উন্নতিতে রেলপথ একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। যে কৃষিজাত দ্রব্য, তারপর কৃষির জন্য উন্নত সার, বীজ, এগুলো কৃষি যন্ত্রপাতি স্বল্প ব্যয় স্বল্প সময়ে আমরা রেলপথের মাধ্যমে আদান প্রদান করতে পারি। খনিজ দ্রব্য, বিভিন্ন জায়গা থেকে খনি অঞ্চল থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা রেলপথের মাধ্যমে খুব কম সময় কম খরচে পৌঁছে দিতে পারি। শিল্পায়নের ভূমিকা। রেলপথে কি হচ্ছে, কোনো অঞ্চলে রেল ব্যবস্থা উন্নত হলে পরে সেই অঞ্চলে আমরা খুব সহজে খনিজ দ্রব্য পেতে পারি, শ্রমিক পেতে পারি, তাপবিদ্যুৎ পেতে পারি, যাবতীয় দ্রব্য আমরা খুব কম খরচে কম সময়ের মধ্যে পেতে পারি। তাই কোনো অঞ্চলে শিল্প স্থাপনের ক্ষেত্রে রেলপথ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিদ্যুৎ শক্তি। রেলপথের মাধ্যমে তাপবিদ্যুৎ অঞ্চল থেকে কয়লা, খনিজ তেল আমরা খুব সহজেই পৌঁছে দিতে পারি। আর অভ্যন্তরীণ পণ্য পরিবহনেও রেলপথ একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। এরপর হচ্ছে সড়কপথের বিভিন্ন মাধ্যম ও তাদের গুরুত্ব সম্পর্কে আমরা পড়ব। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজটা কি না, ভারতে সড়কপথের উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে সবথেকে উন্নত মানে খুব ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো সোনালী চতুর্ভুজ।
দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট বা NHDP নবতম সংযোজন হল প্রায় 14,279 কিমি দীর্ঘ 4 থেকে 6 লেনের রাস্তা, যার নাম দেওয়া হয়েছে সোনালী চতুর্ভুজ। 1999 খ্রিস্টাব্দে দেশের অর্থনৈতিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 4টে মহানগরী মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, এই 4 থেকে 6 লেনের রাস্তা যারা যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। আর এর গুরুত্বটা তাহলে কী হবে না, বাণিজ্যিক অর্থনৈতিক দিক থেকে 4টি গুরুত্বপূর্ণ মহানগরীর মধ্যে দ্রুত যোগাযোগ যা রেলপথে সড়কপথের মাধ্যমে সম্ভব হবে। এই সড়কপথ যেহেতু দেশের 4টি প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, তাই বিভিন্ন শিল্পকেন্দ্রে দ্রুত পণ্য পরিষেবা প্রদান করছে এই সড়ক। এরপরে চলে আসব, দ্বিতীয়টা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট সোনালী চতুর্ভুজের অন্তর্গত আরেকটা বিশাল কর্মসূচি হলো ভারত জোড়া পরিযোজনা। এই জাতীয় সড়কের মোট দূরত্ব 7,300 কিমি। এই পরিযোজনায় ভারতের উত্তর প্রান্তে শ্রীনগর থেকে দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী পর্যন্ত এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এর গুরুত্বটা কি না, সমগ্র ভারতব্যাপী যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত হলে সমগ্র ভারতেই পণ্য পরিবহন সহজ হবে। অনুন্নত অঞ্চলগুলিতে যেমন উত্তর পূর্ব ভারত তুলনামূলক উন্নত অঞ্চলের সহযোগিতায় শিল্পের প্রসার বৃদ্ধি পাবে। এর 3 নম্বর হলো জাতীয় সড়ক। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত এক বা একাধিক রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত সড়কপথকে জাতীয় সড়কপথ বলে। বর্তমানে জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য হচ্ছে 56,112 কিমি। ভারতে প্রধান কয়েকটি জাতীয় পথ হলো, যেই জাতীয় পথগুলো আমরা নাম্বার দিয়ে চিহ্নিত করি, যেমন NH1 দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত, NH2 কলকাতা থেকে ধানবাদ, এলাহাবাদ, দিল্লি হয়ে পাকিস্তান সীমান্ত পর্যন্ত, NH5 কলকাতা থেকে শুরু করে কটক, বিশাখাপত্তনম, চেন্নাই পর্যন্ত, NH7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এর গুরুত্ব হচ্ছে রাজ্যগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে জাতীয় পথের গুরুত্ব অপরিসীম। আপৎকালীন ব্যবস্থায় খরা অর্থাৎ বন্যা, ভূমিকম্প, ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছতে পারা যায়। তারপর হচ্ছে রাজ্য সড়ক। কোনো রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে বিস্তৃত সড়ক পথকে রাজ্য সড়ক বলে। বিভিন্ন জেলার মধ্যে পণ্য যাত্রী পরিবহনের সড়কপথের ভূমিকা অসামান্য। বিশেষত কৃষিজাত পণ্য পরিবহনে এই সড়কপথের গুরুত্ব অপরিসীম। এরপরে চলে আসবো আমরা জলপথ। জলপথে পরিবহনের ব্যবস্থা হচ্ছে নদী, খাল ইত্যাদির মাধ্যমে। সেই জন্য এটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ আর একটা হচ্ছে সামুদ্রিক জলপথ। অভ্যন্তরীণ জলপথের হচ্ছে যে কী কী আছে, ভাগ আছে, যেমন নদীপথ আর হচ্ছে খালপথ। ভারত হচ্ছে নদীমাতৃক দেশ, তাই ভারতের নাব্য নদীপথের মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী উল্লেখযোগ্য। আর কতিপয় খালের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা হয়, যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর খাল, উত্তরপ্রদেশের গঙ্গা নদী খাল, কৃষ্ণা ও কাবেরী নদীদ্বয়ের মধ্যে বাকিংহাম খাল প্রভৃতি। তারপর চলে আসবো সামুদ্রিক জলপথ।
মানে সমুদ্রের মাধ্যমে। সমুদ্রের যে সামুদ্রিক জলপথের মাধ্যমে আমরা বহির বাণিজ্যটা মানে অন্য দেশের সঙ্গে যে বাণিজ্যটা সেটা চলাচল করে। আমাদের প্রচুর বন্দর রয়েছে। ভারতে ছোট মাঝারি মিলিয়ে 170টা বন্দর আছে। 10টি প্রধান বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রপথ দিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান ঘটে। ভারতে বাণিজ্য চলাচলের উল্লেখযোগ্য সমুদ্রপথগুলো হলো ভারত দূরপ্রাচ্য, জাপান, ভারত মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত পারস্য উপসাগর হয়ে রাশিয়া, ভারত যুক্তরাজ্য ইউরোপ, আর ভারত মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে কানাডা প্রভৃতি। ভারতের প্রধান সামুদ্রিক বন্দর উপকূলের অবস্থানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ আছে। পশ্চিম উপকূলের বন্দর যেটা আরব সাগরের তীরে অবস্থিত, আর পূর্ব উপকূলের বন্দর যেটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আরব সাগরের তীরে অবস্থিত বন্দরগুলো হচ্ছে মুম্বাই, মারমাগাঁও, নিউ ব্যাঙ্গালোর, কোচি, কান্দালা প্রভৃতি। এর মধ্যে বৃহত্তম হচ্ছে মুম্বাই, আর ভারতের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কান্দালা। জওহরলাল নেহরু বন্দরটা হচ্ছে ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর। পূর্ব উপকূলের বন্দরগুলো হচ্ছে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর। এরপরে চলে আসবো আমরা বিমানপথ। বিমানপথ মানে আকাশপথ। আকাশের পথের মাধ্যমে আমরা দেশের অভ্যন্তরের যোগাযোগ রক্ষা করতে পারি, আর খুব কম সময় আন্তর্জাতিক মানে বিমানবন্দরের মাধ্যমে আমরা অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে পারি। ভারতে জাতীয় বিমানবন্দরগুলো হচ্ছে অন্তর্দেশীয় বিমান চলাচল করে যেগুলোর মধ্যে দিয়ে, যেমন বাগডোগরা, এলাহাবাদ, আগরতলা, যোধপুর, মাদুরাই, রায়পুর, রাঁচি, ভুবনেশ্বর প্রভৃতি। আর আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হচ্ছে ভারতে 16টা। কলকাতা নেতাজি সুভাষ, গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, দিল্লি ইন্দিরা গান্ধী, মুম্বাই ছত্রপতি শিবাজি, হায়দ্রাবাদে রাজীব গান্ধী, নাগপুর আম্বেদকর, অমৃতসরে রাজা সন্ন্যাসী, আহমেদাবাদে বল্লভভাই প্যাটেল ছাড়া জয়পুর, পানাজি, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, কোচি, শ্রীনগর এগুলো হলো আন্তর্জাতিক বিমানপথ। অন্যান্য পরিবহন ব্যবস্থা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে আমরা খনিজ তেল, তেলজাত দ্রব্য পরিবহনের জন্য পাইপলাইন ব্যবহার হয়। ভারতে প্রথম পাইপলাইন স্থাপিত হয় শহরে জল সরবরাহের উদ্দেশ্যে। বর্তমানে ভারতে খনিজ তেল ও গ্যাস সরবরাহের জন্য প্রায় 6535 কিমি দীর্ঘ পাইপলাইন বসানো হয়েছে। অপরিশোধিত তেল সরবরাহের জন্য নির্মিত পাইপলাইন হচ্ছে নাহারকাটিয়া, মোরার, নুনমাটি হয়ে বারাউনি। দ্বিতীয়টা হচ্ছে হলদিয়া থেকে বারাউনি। 3 নম্বর হচ্ছে আঙ্কালেশ্বর কোয়ালি। 4 নম্বর হচ্ছে কান্ডালা মথুরা। আর 5 নম্বর হচ্ছে বারাউনি কানপুর। গ্যাস সরবরাহের জন্য নির্মিত পাইপলাইন হচ্ছে 1 নম্বর হচ্ছে আঙ্কালেশ্বর থেকে উত্তোলন, দ্বিতীয় খাম্বার থেকে ধুবারণ, 3 নম্বর হচ্ছে হারিয়া থেকে বিজাপুর হয়ে জগদীশপুর প্রভৃতি। এর গুরুত্ব কী না, অপরিশোধিত খনিজ তেল সরবরাহের মাধ্যমে পাইপলাইন পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে তুলতে বড় ভূমিকা গ্রহণ করে। ভারতে পরিবহন ব্যবস্থা সচল রাখতে পাইপলাইনের ভূমিকা অনস্বীকার্য, আর পরিবহন সমগ্র দেশের কৃষি ও শিল্পের অগ্রগতিকে ত্বরান্বিত করে। এরপরে আমরা পড়ব রজ্জুপথ, যেটাকে আমরা রোপওয়ে বলি। কোথায় দেখা যাচ্ছে? যেই অঞ্চলে সড়কপথ রেলপথটা নির্মাণ করা যায় না, দুর্গম অঞ্চলে আর খনি অঞ্চলে দেখা যায়। পাহাড়, মালভূমি আর খনি অঞ্চলে এই রজ্জুপথটা ব্যবহার করা হয়। কয়েকটি রজ্জুপথের উদাহরণ হচ্ছে ছড়িয়া কয়লা খনি, যেটা পৃথিবীর দীর্ঘতম ও দ্রুততম রজ্জুপথ।
আর কোথায় দেখতে পাবো আমরা? দার্জিলিং, মুসৌরি, অমরকণ্টক, শিলং, চেরাপুঞ্জি এই জায়গা। খনিজ দ্রব্য পরিবহনের রজ্জুপথের গুরুত্ব অপরিসীম। এছাড়া ভারতের কোনো অঞ্চলে এই পথের মাধ্যমে যাত্রী পরিবহনও হয়ে থাকে। এরপরে আরও দুটো হচ্ছে পাতাল রেল আর পাতাল রেল। মাটির তলা দিয়ে যখন রেল যাচ্ছে তাকে আমরা পাতাল রেল বা মেট্রো রেল বলছি। ভূগর্ভস্থ রেলপথ, যার সূচনা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। এরপর 2002 সালে ভারতের দ্বিতীয় মেট্রো রেল ব্যবস্থার সূচনা হয় দিল্লিতে, 2011 সালে বেঙ্গালুরুতে, 2014 সালে মুম্বাইতে। বর্তমানে হায়দ্রাবাদে, চেন্নাইতেও রেল পরিষেবার কাজ চলছে। সাধারণভাবে অধিক জনঘনত্বপূর্ণ মহানগরীগুলিতে এই পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে যাত্রী চাপ হ্রাস করার জন্য। যাত্রী পরিবহনে অত্যন্ত দ্রুত বাধাহীনভাবে রেল চলাচল ঘটে বলে বর্তমানে এই রেল নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এরপর হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা কি কি পাই? ইন্টারনেট, ইমেল, সেলফোন। ভারতের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হলো ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন সংস্থা নিজস্ব ওয়েবসাইট দ্বারা ইন্টারনেট মাধ্যমে সংবাদ ও তথ্য আদান প্রদান করে। ইমেল হলো সংবাদ বা তথ্য সঞ্চারের আধুনিক পদ্ধতি, ভারতে যা বিভিন্ন সংস্থা বা ব্যক্তি প্রত্যহ ব্যবহার করে। আর সেলফোন হলো পরিষেবার মাধ্যম, যাকে ইচ্ছামতো যে কোনো স্থান থেকে দূরবর্তী স্থানে অতি দ্রুত যোগাযোগ সম্ভব। ভারতকে বর্তমানে 20টি সার্কেলে 4টে মহানগরে বিভক্ত করা হয়েছে এবং বেশিরভাগ শহর ও গ্রামে পরিষেবা সম্প্রসারিত হয়েছে। গুরুত্ব কি না হচ্ছে যে কোনো স্থানে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যায় বলে ভারতে ব্যবসা বাণিজ্যে এর অবদান অপরিহার্য। ভারতে বসে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে সংবাদ পেয়ে যেতে পারে। ঠিক আছে, এও